বাংলাদেশ, 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 বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ ওঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকে আমরা একটা সংবাদ নিয়ে কথা বলবো। আমরা গতকালকে একটা সংবাদ প্রকাশিত হয়েছে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে। সংবাদটি হলো বাংলাদেশের নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট প্রকাশ করেছেন তারা। এখানে আমরা যদি রিপোর্টটি দেখি, প্রথমে আমরা রিপোর্টটি পড়ে নেব। দৈনিক সংগ্রাম একটি সংবাদ প্রকাশ করেছে, সেখান থেকে আমরা একটু পড়ে নেব। রিপোর্টে যা বলা হয়েছে: বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণ পোষণের সমান অধিকার, মুসলিম উত্তরাধিকার আইন বাতিলের প্রস্তাব, সকাল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন, যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান। আমরা যদি এটার একটু অভ্যন্তরীণ সংবাদটা দেখতে যাই, তাহলে শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নারী অধিকার রক্ষার বিশদ সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। এখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, আমরা যদি বড় বড় কিছু বিষয়গুলো দেখি, আমরা প্রথমে দেখব নারী অধিকারটা কি। আমরা যারা, যেহেতু বাংলাদেশ একটা মুসলিম দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সেখানে মুসলিম ধর্মীয় আইন অনুশাসন আছে, আমরা মেনে চলার চেষ্টা করি। সেই হিসেবে আমাদের কিছু বিয়ে বা বিচ্ছেদ এ সকল এবং উত্তরাধিকারের সূত্রে যে জমি জমার বন্টন, সেগুলো নিয়ে আমাদের কিছু আইনকানুন, ধর্মীয় আইনকানুন আছে ভরণ পোষণের ক্ষেত্রে। ওই আমাদের ধর্মীয় আইনকানুনগুলোকে এক প্রকার চ্যালেঞ্জ জানানো হয়েছে এবং সেটাকে বাতিল করার মতো প্রস্তাব করা হয়েছে। এবং এখানে আরও একটি বিষয় যদি আমরা দেখি, মুসলিম উত্তরাধিকার আইন বাতিল, তারা ধর্মীয় আইন বাতিল করতে চাচ্ছে। এর ছাড়াও আরেকটা জায়গায় বলছে সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন, মানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা বাংলাদেশে যত ধর্মের বিশ্বাসের মানুষ আছে, সবার ধর্মীয় আইন বাতিল করতে হবে, সেটা এক আইনের আওতায় আনতে হবে। আমরা যদি আরও একটু দেখি, 126 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে নারীর সম্পত্তির সমান অধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দুর উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। 132 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে সকল ধর্ম ও সাম্প্রদায়িক গোষ্ঠীর জন্য একটি অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন ও কার্যকর করা, ধর্ম, সম্প্রদায় ও সামাজিক গোষ্ঠীর নির্বিশেষে সকলের জন্য একই নীতি ও শর্ত নির্ধারণ করবে যা নারীদের সম্পত্তি, উত্তরাধিকার ও অধিকারের সুরক্ষা প্রদান করবে, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সমাজের সম্মান বৃদ্ধি করবে। আমরা আরও একটু দেখি, 136 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে বাংলাদেশের যৌনকর্মীদেরকে আইনগত স্বীকৃতি দিতে হবে। আইনগত স্বীকৃতি নেই, তাদেরকে যৌন পেশা সম্পর্কে কোনো সুস্পষ্ট আইনও নেই। শ্রমিক হিসেবে স্বীকৃতি না থাকায় তারা আইনি সহায়তা ও নিরাপত্তা পান না। এক্ষেত্রে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের সুপারিশ করা হয়েছে। আমরা যদি আরও দেখি, 226 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে মুসলিম পারিবারিক আইন সংশোধন অধ্যাদেশ 1961 সংশোধন করে নারীদের সমান অধিকার নিশ্চিত করা, হিন্দু বিবাহ নিবন্ধন আইন 2012 এবং খ্রিস্টান বিবাহ আইন 1872 সংশোধন করে নারী পুরুষ সমতা নিশ্চিত করা, মুসলিম ও অন্যান্য ধর্মীয় উত্তরাধিকার আইন সংশোধন করে নারীদের সম্মতিতে 50-50 ভাগ নিশ্চিত করা। আমরা আরও একটি সুপারিশ দেখব, 9 পৃষ্ঠায় আরেক জায়গায় নারী পুরুষের পারিবারিক ভূমিকাকে অভিন্নভাবে দেখার প্রস্তাব করা হয়েছে। দেশের ইসলামিক স্কলাররা মনে করেন ইসলাম নারী পুরুষের মর্যাদা সমান মনে করলেও তাদের ভূমিকায় প্রাকৃতিক পার্থক্য স্বীকার করে। তাই নারী পুরুষের পারিবারিক ভূমিকাকে অভিন্নভাবে দেখার প্রস্তাবটি ইসলামী সমাজ ব্যবস্থাকে বিকৃত করার অপপ্রয়াস ছাড়া আর কিছুই নয়। নারী সংস্কার কমিশনের যে ধর্মবিদ্বেষী প্রস্তাবের প্রক্রিয়া জানিয়েছে, দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সহ বিভিন্ন সংগঠন এটার বিরোধিতা করেছেন। এবং আমরা যদি ভুল না করে থাকি, বাংলাদেশ হেফাজতে ইসলাম আগামী 3 তারিখ সম্ভবত একটা জনসভার ডাক দিয়েছেন এই সম্পূর্ণ প্রস্তাবকে নাকচ করে দেওয়ার জন্য। আমরা দেখি, আমরা পড়লাম, এটা অনেক বড় সংবাদ, এটার অনেক বড় একটা প্রস্তাবনা। এই প্রস্তাবনাটার আমরা যদি সারাংশ দেখি,
এটাতে আমাদের যে সামাজিক ব্যবস্থা, আমাদের যে সামাজিক কাঠামো, অবকাঠামো, আমাদের যে ধর্মীয় অবকাঠামো, সেটাকে ভেঙে ফেলার জন্য প্রস্তাব করা হয়েছে, সেটাকে বাতিল করার জন্য প্রস্তাব করা হয়েছে, যেটা আমাদের বাংলাদেশের মতো দেশে, একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশে এই ধরনের প্রস্তাবগুলো আসলেই মেনে নেওয়ার মতো না। আর আমরা যদি একটা জিনিস খেয়াল করি, এই প্রস্তাবগুলো যারা করেছেন তারা হয়তো মুসলিম, তবে তারা যেই আমাদের যে ধর্মীয় শাসন অনুশাসন এগুলো তারা মানতে চান না। আমরা যদি এক কথায় বলি, ইফ আই এম নট রং, এই পরিস্থিতিতে আমরা বলি শাহবাগী একটা শব্দ উচ্চারণ করি, আমরা একটা শব্দ ব্যবহার করি যে এরা শাহবাগী। তো আমরা যদি খেয়াল করি যে প্রস্তাবটা প্রদান করা হয়েছে, এই প্রস্তাবটা প্রদান করার সময় প্রধান উপদেষ্টার সাথে যারা ছিলেন তাদের মেজরিটি কপালে বড় লাল টিপ, যেটা শাহবাগীদের প্রধান সিম্বল হিসেবে আমরা দেখি। তো আমরা আরও একটু জিনিস দেখব, আরও কিছু জিনিস দেখব। যেমন আমরা যদি চিন্তা করি, এখানে অ্যাকচুয়ালি প্রধানত আমরা যদি দেখি, আমাদের যে ধর্মীয় আইন, আমরা মুসলমান হিসাবে আমাদের যে ধর্মীয় আইন, সেই ধর্মীয় আইনকে সরাসরি অস্বীকার করা হয়েছে, সরাসরি বাতিল করার প্রস্তাব করা হয়েছে। এটা আমি মনে করব আমাদের বর্তমান সরকারে যারা আছেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন খুব ভালো মানুষ এবং ভালো মন মানসিকতার মানুষ। আমরা আশা করতেই পারি এই ধরনের প্রস্তাবনা তিনি কোনোভাবেই প্রশ্রয় দেবেন না বলেই আমাদের আশা। তবে এই প্রস্তাবনাগুলো যারা করেছে, আমি যদি আমার ভাষায় বলতে চাই, আমার আঞ্চলিক ভাষায় যদি বলতে চাই, আমরা যারা প্রবাসে থাকি অনেক সময় দেখি একটা শপিং মলে ক্লিয়ার সেল একটা অফার লাগায়, যেটাতে আপনি একেবারেই কম দামে আপনি বিভিন্ন প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। এটা 1 ঘন্টা, আধা ঘন্টা, 45 মিনিট এরকম একটা টাইমের মধ্যে দেওয়া হয়, একটা পিরিয়ড বেঁধে দেওয়া হয় যে এতটুকু টাইমের মধ্যে আপনি যা নিতে পারেন এত টাকার মধ্যে। তো ওই দিকে যদি আমরা খেয়াল করি, যাদেরকে আসলে ওই দায়িত্বটা দেওয়া হয়েছিল, যে এই সংস্কার কমিশনে যারা দায়িত্বরত ছিলেন, তারা আমার মনে হয় ওই রকমই মনে করেছেন যে আমাদেরকে ক্লিয়ারেন্স সেল একটা দেওয়া হয়েছে, ক্লিয়ারেন্স সেল একটা অফার দেওয়া হয়েছে, আমরা যা পারি হাতিয়ে নিই। আর শাহবাগীদের উদ্দেশ্যে আমরা বলবো, আমরা অনেকেই বলি, আমরা অবশ্যই বলবো, সবসময় বলবো, শাহবাগীরা অ্যাকচুয়ালি আমরা যদি দেখি, অন্য কোনো ধর্মের উপরে তাদের কোনো আক্ষেপ নেই, অন্য কোনো ধর্ম তাদেরকে বাধা দেয় না কোনো কিছু করতে। তারা উন্মুক্তভাবে চলতে পারে, তারা উদাসীনভাবে চলতে পারে, তারা যা ইচ্ছা তা করতে পারে, যা ইচ্ছা তা বলতে পারে। কিন্তু আমাদের ধর্ম একমাত্র ইসলাম ধর্ম, যেটা আপনার সম্মান, ইজ্জত এবং আপনার অধিকার ক্ষুণ্ণ রেখে আপনাকে বিভিন্ন কাজে বাধা প্রদান করে, যেগুলো আপনার ইজ্জত নষ্ট হবে, সম্মান নষ্ট হবে, আপনার অধিকার ক্ষুণ্ণ হবে। এরকম কাজ থেকে অবশ্যই আমাদের ইসলাম ধর্ম বাধা প্রদান করে। এই ধরনের কাজ থেকে বিরত থাকার কথা বলে আমাদের ইসলাম ধর্ম। তো তাদের একটা হাতিয়ার শাহবাগীদের একটা সবচেয়ে বড় হাতিয়ার হলো এই ইসলাম ধর্ম। তাদের সবচেয়ে বড় একটা অপোজিশন পার্টি যেটাকে আমরা বলি, তাদের অপোজিশন পার্টি হলো ইসলাম ধর্ম। তাদের মূল লক্ষ্যই হলো যে আমরা যদি ইসলাম ধর্মকে ছোট করতে পারি, খাটো করতে পারি, ইসলাম ধর্ম নিয়ে আমরা উল্টোপাল্টা বলতে পারি, তাহলে আমরা সার্থক। তাদের উদ্দেশ্য ওইটাই। তো আমরা আরও একটু যদি রেফারেন্স টানি, আমরা যদি রেফারেন্স দেখি, আমরা আরও একটি রেফারেন্স দেখব। সেটা হলো আমাদের যে একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, যিনি খুব ভালো আলোচনা করেন, যার আলোচনা আমি সবসময় শুনি, তার প্রত্যেকটা আলোচনা আমি শোনার চেষ্টা করি। তিনি হলেন আমাদের সবার পরিচিত এবং সবার প্রিয় পিনাকি ভট্টাচার্য। দেখি, পিনাকিদা কিছুক্ষণ আগেও একটা ভিডিও প্রকাশ করেছেন, যে ভিডিওতে তিনি এ সম্পর্কে অনেক বিস্তর আলোচনা করেছেন। আমরা যদি আরও দেখি, নারী বিষয়ক সংস্কার কমিশনের আরও একটি প্রস্তাব হলো, একটি বড় প্রস্তাব হলো, সেটা হলো বাংলাদেশের সংসদীয় আসন, 300 সংসদীয় আসন। তারা সেখানে 600 সংসদীয় আসন চেয়েছেন। সেখানে 300 আসন যদি পুরুষ শাসিত থাকে, তারা প্রত্যেকটা আসনে একটা ব্যাকআপ আসন নারীদের করতে চাচ্ছেন, এবং সে নিয়েও তারা একটা প্রস্তাব রেখেছেন। আমরা যদি পিনাকি ভট্টাচার্যের আজকের ভিডিওটা দেখি, সেখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, আসলে এই কাজগুলো
বিভিন্ন পর্যায় থেকে দেশের বিভিন্ন পর্যায় থেকে চক্রান্ত আকারে চক্রান্ত করে বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য এবং বর্তমান সরকারকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা কমানোর জন্য কিছু চক্রান্ত চলছে, এর অংশ হিসাবেও আমরা দেখতে পারি। আর এটার সবচেয়ে বড় যেই বিষয়টা, সবচেয়ে সেন্সিটিভ যে বিষয়টা আমরা যদি দেখি, যে যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া, তাদেরকে শ্রমবাজারের আওতায় আনা, এটা আমাদের সর্বপ্রথমে যদি আমরা বলি, এটা আমাদের ধর্মে অ্যালাউড না, এটা আমাদের ধর্ম স্বীকৃতি দেয় না, এরকম কোনো পেশা থাকতে পারে না। এটা 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 সম্পূর্ণ একটা অবাঞ্ছিত এবং একটা অগ্রহণযোগ্য প্রস্তাব। যে প্রস্তাবটাতে তারা বলছেন যে যারা যৌনকর্মী, যারা এই সব ধরনের কাজে লিপ্ত, তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য এটা এমন হয়ে যায় যে আমরা লাইসেন্স ধরিয়ে দিলাম, তারা তাদের মতো কাজ করবে, তারা শ্রমিক, তারা কাজ করবে, তাদের অধিকার থাকবে, তারা কি বীরদর্পে হেঁটে বেড়াবে রাস্তায়। তখন আমাদের সমাজের শৃঙ্খলাটা কী হবে? আমরা যদি আমাদের বাংলাদেশের যেই স্ট্রাকচারাল যে বিষয়গুলো, আমাদের বাংলাদেশের যেই পারিপার্শ্বিক সমাজ, সেই সমাজের দিকে যদি আমরা তাকাই, এই পেশার মানুষগুলো যদি সরকারিভাবে চিহ্নিত হয়, তারা যদি বীরদর্পে রাস্তায় ঘুরে বেড়ায়, তারা যদি যেটা আমরা বলি ওপেনলি, তারা যদি প্রকাশ্যে এই ধরনের কাজ কারবার করা শুরু করে, তাহলে আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে? আমাদের সামাজিকতা কোথায় গিয়ে দাঁড়াবে? আমাদের যুব সমাজের কী হবে? এখন যেটা গোপনে, আমরা যদি একটু সাজিয়ে বলতে যে এখন যেটা গোপনে, এই অনুমতিটা পেলে তারা সেটা করবে ওপেনে। তারা চাচ্ছে এই পেশাটাকে স্বীকৃতি দেওয়া হোক সরকারিভাবে। এটা হাস্যকর, এটা আসলেই হাস্যকর। আর যারা প্রস্তাবটা রেখেছেন, আমার আসলেই সন্দেহ আছে তারা কি আদৌ ওইটা কোন চিন্তা ভাবনা থেকে দিয়েছেন, তারা কি কোনো সময় ওই পেশায় জড়িত ছিলেন কি না, সেটা নিয়েও আমার সন্দেহ আছে। আমি আমার ভাষার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই বিষয়টা, এই জিনিসটা যদি জনগণের সামনে আসে, সাধারণ জনগণের সামনে আছে, সাধারণ জনগণ যদি আবারও কোনো একটা কারণে এই সরকারের উপরে ক্ষিপ্ত হয়, তাহলে পরিস্থিতিটা কি হতে পারে? এমনিতেই আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারকে সরানোর জন্য বিভিন্ন চক্রান্ত চলছে। কেউ নির্বাচন চাচ্ছে, কেউ সংস্কার চাচ্ছে, কেউ অতি তাড়াতাড়ি ক্ষমতার হস্তান্তর চাচ্ছে। আসলে এই পরিস্থিতিতে যদি এই ধরনের সংবাদগুলো সামনে আসে আমাদের, তাহলে সাধারণ জনগণের মনে এই সরকারকে নিয়ে কী ধারণা সৃষ্টি হবে, সেটাও লক্ষ্য করার বিষয়। আর পরিশেষে এটাই বলবো যে এই নারীদের সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো, হ্যাঁ, কিছু প্রস্তাব আছে যেটা গ্রহণযোগ্য, যেটা আসলেই গ্রহণযোগ্য, যেটা নিয়ে কাজ করা যায়। নারী অধিকার নিয়ে কাজ করছে আজকে না, অনেক আগে থেকেই কাজ করছে নারী অধিকার নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন, এবং দেশের সরকারও বিভিন্ন জায়গায় নারী অধিকার নিয়ে কাজ করছে। তবে তার মানে এই না যে আমরা সংস্কার করতে গিয়ে এমন একটা পরিস্থিতিতে পৌঁছাবো যে নারীরা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে, আর সেই সমাজে পুরুষরা টোটালি নির্যাতিত হবে বলে আমার মনে হয়। তাদের যেই প্রস্তাবনাগুলো, সেই প্রস্তাবনাগুলো হলে আসলে বাংলাদেশে কি হবে আর কি হতে যাচ্ছে, সেটাই দেখার বিষয় হয়ে দাঁড়াবে। তো আমরা আশা করব এই ধরনের প্রস্তাবগুলো অবশ্যই বিবেচনায় রাখা হবে, বিবেচনায় রেখে যেগুলো আসলেই করা যায়, যেটা আমাদের সমাজ, আমাদের ধর্ম, আমাদের যেই সংস্কৃতি, যেই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করবে, যেই জিনিসগুলোকে মেনে নেবে, সেই জিনিসগুলোই আমরা গ্রহণ করব। আর যে অপ্রাসঙ্গিক যে সকল প্রস্তাবগুলো আনা হয়েছে, আমরা আশা করব এইসব প্রস্তাবগুলো সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেওয়া হবে, ডিনাই করা হবে। আর পরিশেষে এটাই বলবো, আসলে আমরা যদি দেখি নারীদের সংস্কার নিয়ে কাজ চলছে, কিন্তু পুরুষের সংস্কার নিয়ে কাজ চলছে না। এখানে আমি একটু অতিরিক্ত কথা বলার চেষ্টা করব। সেটা হলো, আমরা যদি বর্তমানে দেখি কিছু আইন, যেটা আমার ব্যক্তিগত পছন্দ না, আইনগুলো কেমন, স্বামী স্ত্রীকে ধর্ষণ করেছে, এটা কোন ভিত্তিতে আসতে পারে? স্বামী তার স্ত্রীর কাছে যেতেই পারে, তার স্ত্রীর কাছে যাওয়ার অধিকার সে রাখে। সেটা ধর্ষণের পর ধর্ষণ বলে কি বোঝায়, আর এটা কিভাবে মামলায় পরিণত হয়? আমার এটা একটা প্রশ্ন আছে, এইটা নিয়ে আমার একটা কিউরিয়াসিটি আছে। আরেকটা প্রশ্ন থেকে যায়, কেমন
আজকাল আমরা অনেক এমন মামলা দেখি যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ। ধর্ষণটা আসলে কি? আমি আসলে আমার এত পড়াশোনা নেই, আমি এত বুঝি না যে আসলে এটার ইন ডিটেলস কি। যদি আমি আমার সমাজ থেকে বলি, আমি যদি আমার জায়গা থেকে বলি, ধর্ষণ মানেটা হলো আমরা জোরপূর্বক যেটা করা হয়, জোরপূর্বক যদি কারোর সাথে ব্যভিচার করা হয় সেটাকে ধর্ষণ বলতে পারে। কিন্তু সম্মতিক্রমে, সর্বসম্মতিক্রমে দুইজনই সম্মতিক্রমে তারা একসাথে থেকেছে, একসাথে খেয়েছে, এখন এক পর্যায়ে এসে যখন দুজনের মন মালিন্য হচ্ছে, বনিবনা হচ্ছে না, তখন এসে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা হচ্ছে। এই মামলাগুলো কেন নেওয়া হয়? আমি আমার ব্যক্তিগত অভিমত যদি দেই যে এই ধরনের মামলাগুলো অবশ্যই মামলা হবে, আমার সাথে অন্যায় হয়েছে সেটা অবশ্যই মামলা হবে, তবে মামলাটা দুইজনের নামে হওয়া উচিত। ছেলের নামে হওয়া উচিত, মেয়ের নামেও হওয়া উচিত। ছেলে যদি সম্মতিক্রমে থেকে থাকে, মেয়েও তো থেকেছে, সেও তো তার নিজের সম্মতিতে থেকেছে, তাকে তো কেউ ফোর্স করে নাই, তাকে তো কেউ দরজা বন্ধ করে রাখে নাই, সে নিজের সম্মতিতে তার সাথে থেকেছে। এখন তার সাথে বনিবনা হচ্ছে না, এখন ছেলেটা একা কেন দায়ী হবে? এই প্রশ্নটা আমারও থেকে যায়। আরও একটা প্রশ্ন, যদি আরও একটা জিনিস যদি দেখি, আমরা রাস্তাঘাটে চলার পথেও দেখি বিভিন্ন জায়গায় একটা মেয়ে যদি মিথ্যেও বলে, সেটাকেই আমরাই সত্য মনে করে নিই। আপনি দেখেন রাস্তায় একটা মেয়ে অন্যায় করছে, কিন্তু তারপরেও যদি সে বলে যে না আমি এটা করিনি, আমার উপরে সে অন্যায় করছে, আমার ধমকি দিছে, আমার গায়ে হাত দিছে, দ্যাটস এনাফ। একটা মেয়ের মুখের কথাটাই একটা সাক্ষীতে পরিণত হয় এবং সত্য সাক্ষীতে পরিণত হয়, ইভেন সে মিথ্যা বললেও। আমরা যদি গতকালকের একটা ঘটনা দেখি, গতকালকের একটা ঘটনা, গতকালকে অথবা পরশুর একটা ঘটনা যদি দেখি, যেটা অনলাইনে আমরা ভাইরাল হতে দেখেছি, একজন কলেজ পড়ুয়া ছাত্রকে মেরে ফেলা হয়েছে। সেটার অভিযোগ কী ছিল? অভিযোগ ছিল সে মেয়েটাকে হয়তো প্রথম অভিযোগ ছিল উত্ত্যক্ত করেছে, কিন্তু যখন ছেলেটা তার নিজের মতামত প্রকাশ করলো, তখন সে বলল যে না আমি উত্ত্যক্ত করিনি, আমি জাস্ট তাদেরকে দেখে একটু হেসেছি। হাসির কারণে একটা ছেলের উপরে আক্রমণ হয়, ইভেন তাকে মেরে ফেলা হয়, তাহলে আমরা আর কত স্বাধীনতা চাচ্ছি? আমরা আর কত স্বাধীনতা চাচ্ছি? আপনারা দেখেন, সাধারণ জনগণের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা দেখি এই বিষয়গুলা আমার সাধারণ ব্রেনে যেটা আসে যে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা, একসাথে থাকার পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলা, এটা তো উভয় সমান অপরাধী। আমরা একজনকে অপরাধী করে তুলছি। রাস্তাঘাটে একটা মেয়ের মুখের কথাটাই সাক্ষ্য হয়ে দাঁড়ায়, সত্য সাক্ষ্য হয়ে দাঁড়ায়, কিন্তু ছেলেটা যদি আরও জীবন দিয়ে দেয়, তারপরেও সে প্রমাণ করতে পারে না যে সে সত্য বলছে। আমরা গত পরশু দিনকার ঘটনাটাই দেখি না, একটা স্টুডেন্ট, সে ইভেন রাস্তায় চলাচলের ক্ষেত্রে গিয়ে একটা মেয়ের দিকে তাকে জাস্ট হাসি দিয়েছে, এটার জন্য তাকে জীবন দিতে হয়েছে। আর কি দরকার? এখন আমরা যে সংস্কার প্রস্তাব দেখলাম, এই সংস্কার প্রস্তাব যদি বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশে ছেলে পুরুষ জাতিটাই আর থাকার কোনো স্কোপই থাকবে না। এটা আমি সর্বসম্মতক্রমে আমি আমার মতামতের ভিত্তিতে আমি বলবো, আসলে এটা সরকারকে প্রশ্নের সম্মুখীন করার জন্য করা হচ্ছে বলে আমার মনে হয়। এবং সরকারের প্রতি মানুষের, সাধারণ জনগণের যেই একটা বিশ্বাস, সেই বিশ্বাসটাকে ভাঙার জন্য এবং সরকারের প্রতি মানুষের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাতে নষ্ট করার জন্য এই কাজগুলো করা হচ্ছে বলে আমার মনে হয়। ধন্যবাদ সবাইকে। আমার আলোচনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের উৎসাহ আমার এগিয়ে যাওয়ার প্রেরণা। আসসালামু আলাইকুম।